বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর আলোচনা করা হবে আজকে। তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে এবং যত পারো ভিডিওগুলিকে শেয়ার করবে, এই ভিডিওটিকে যত পারো শেয়ার করবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এই বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজ আমরা আলোচনা করতে চলেছি। তো চলো দেখা যাক কি আছে। 1 নম্বর কোশ্চেন্স। তো এক দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো একের এক দাগের প্রশ্নটি হচ্ছে তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা দ্বারা পত্রিকায় ছাপা হয়েছিল। ক নম্বর অপশন হচ্ছে রাজা ও রানী। খ নম্বর অপশন হচ্ছে অ্যাক্সিডেন্ট। গ নম্বর অপশন হচ্ছে প্রথম দিন। তারপরের অপশনগুলো হচ্ছে ঘ নম্বর অপশন হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার দিনে অভিজ্ঞতা। তো উত্তরটি হবে গ নম্বর প্রথম দিন। সঠিক উত্তরটি হবে গ নম্বর প্রথম দিন। তারপরের প্রশ্নটি দেখে নিচ্ছি আমরা। তারপরের প্রশ্নে কি বলা হয়েছে? তারপরের প্রশ্নে বলা হয়েছে একের 2 দাগ পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক। কবিতাটির অনুবাদক ক নম্বর অপশন হচ্ছে শঙ্খ ঘোষ। খ নম্বর অপশন হচ্ছে নবারুণ ভট্টাচার্য। গ নম্বর অপশন হচ্ছে উৎপল কুমার বসু এবং ঘ নম্বর অপশন হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এর সঠিক উত্তরটি হবে খ নম্বর উৎপল কুমার বসু। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি একের 3 দাগ। একের 3 দাগে বলা হয়েছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হলো ক দাগের অপশন হচ্ছে মানসী। খ দাগের অপশন হচ্ছে চিত্রা। গ দাগের অপশন হচ্ছে পত্রপুট এবং ঘ দাগের অপশন হচ্ছে নৈবেদ্য। তো সঠিক উত্তরটি হবে গ দাগ। গ দাগের অপশন হচ্ছে সঠিক পত্রপুট। তারপরে প্রশ্ন আমরা দেখে নিচ্ছি একের 4 দাগ। বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। ক নম্বর অপশন হচ্ছে ওয়াটারম্যান। খ নম্বর অপশন হচ্ছে লর্ড কার্জন। গ নম্বর অপশন হচ্ছে উইলিয়াম জেমস এবং ঘ নম্বর অপশন হচ্ছে উইলিয়াম হেস্টিংস। তো সঠিক উত্তরটি হবে লর্ড কার্জন। তারপর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি একের 5 দাগ। একের 5 দাগে বলা আছে যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি হলো ক নম্বর অপশন হচ্ছে দিন ও রাত্রি। খ নম্বর অপশন হচ্ছে দিন গুলি রাতগুলি। গ নম্বর অপশন হচ্ছে পাঁজরে দ্বারের শব্দ এবং ঘ নম্বর অপশন হচ্ছে ধুম লেগেছে হৃদ কমলে। তো সঠিক উত্তরটি হবে ক দাগ দিন ও রাত্রি। তারপরে 2 দাগের প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। 2 দাগে বলা হয়েছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। তো 2 এর 1 দাগের প্রশ্ন দেখে নিচ্ছি আমরা। 2 এর 1 দাগের প্রশ্নে বলা হয়েছে কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। তো উত্তরটি হচ্ছে তপন তার বালক বয়সে কোনোদিন কোনো লেখকের স্বচক্ষে দেখেনি। কবি লেখকরাও যে আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী এ কথাই তপন জানত না। তাই সে যখন শুনল যে তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি 2 এর 2 দাগ। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। তো উত্তরটি হচ্ছে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ভ্যাগারি
এক্সট্রা ভেগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরের প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি 2-3 দাগ হারিয়ে 2-3 দাগ আমরা দেখে নিচ্ছি। তো হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে, তো এর উত্তরটি এবার আলোচনা করছি। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক ব্রাহ্মণ মল্লিক জ্যামিতিক বই পড়েছেন বলে জানিয়েছেন। তারপরে 2-5 দাগের প্রশ্নটি হচ্ছে আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? তো উত্তরটি হচ্ছে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল আফ্রিকা কবিতায় ঘোষিত হয়েছিল। তারপরে এবার 3 দাগের প্রশ্নগুলিতে চলে যাচ্ছি। 3 দাগে বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। তো 3-1 দাগের প্রশ্নটি হচ্ছে ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? তো উত্তরটি এবার আলোচনা করছি। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞান চক্ষু গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন তপনের ছোট মেসো মশাই। গল্পের প্রধান চরিত্র তপন ছোট বয়স থেকেই সে গল্প লিখতে খুব ভালোবাসে। তপনের বয়সের ছেলেমেয়েরা যে সব গল্প লিখতে পারে, যেমন রাজা রানীর গল্প, খুন জখমের গল্প প্রভৃতি, কিন্তু তখন তাদের ব্যতিক্রম তপন লিখে ফেলল। তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি লেখক মেসোর এ ব্যাপারটি বড়ই ভালো লাগে এবং তার পরেই তিনি আলোচ্য উক্তিটি করে বসেন। তারপরে 3-2 দাগের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তো 3-2 দাগের প্রশ্নে বলা হয়েছে অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? তো উত্তরটি হচ্ছে কবি অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির মাথায় বছরগুলো পরপর পাথরের মতো নেমে এসেছিল, কারণ কবি তার প্রেমিকাকে জানায়নি যে তিনি কখনোই আর ফিরে আসবেন না। কিন্তু জীবন তো আর থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে গেছে এবং ঘাস জন্মেছে রাস্তায়, এবং আস্তে আস্তে বছরগুলো পাথরের মতো হয়ে নেমে আসছিল। তারপরে এবার 3 দাগের প্রশ্ন উত্তর আমরা দেখে নিই আমরা। তো 3 দাগের প্রশ্নে বলা হয়েছে আমরা ভিখারি 12 মাস আয় আর ও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। তো এবার উত্তরটি আলোচনা করছি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে শঙ্খ ঘোষ আমার ভিখারি 12 মাস বলতে কবি মানুষের দৈন্য শশার কথা তুলে ধরেছেন। কবি বোঝাতে চেয়েছেন মানুষ নানা প্রতিকূলতার যুগ যন্ত্রণা ক্ষত নিয়ে বেঁচে আছেন। এ মানুষগুলি প্রকৃত ইতিহাস এর প্রতিফলন হয়নি, সেই মানুষগুলি নিরূপ ও বহির্বিশ থেকে বিচ্ছিন্ন। তাই কবি আলোচ্য লাইনটিতে অবহেলিত মানুষের কথা তুলে ধরেছেন। তারপরের প্রশ্নটিতে আমরা চলে যাচ্ছি 3-4 দাগের প্রশ্ন। 3-4 দাগের প্রশ্নে বলা হয়েছে উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? তো এবার উত্তরটি আমরা আলোচনা করছি। আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত, ধীরে ধীরে তা শান্ত হয়। সে সময়ে সবকটি মহাদেশ ছিল একই
ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ তাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। এর সশস্ত্র মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই বারবার রদ বদলে স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষ, তখন স্রষ্টা বারবার তার সৃষ্টিগুলিকে বিধ্বস্ত করেছিল। তারপরে 3-5 দাগের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। 3-5 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? 3-5 দাগের প্রশ্নে বলা হয়েছে, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। সেই অফিসে চিত্র লেখক কিভাবে উপস্থিত করেছেন? সেই অফিসের চিত্র লেখক কিভাবে উপস্থিত করেছেন? তো উত্তরটি এবার আমরা আলোচনা করছি। প্রাবন্ধিক শ্রীপান্ত জানিয়েছেন তিনি লেখালেখি অফিসের কাজ করেন, কিন্তু কারো হাতে কলম নেই। সকলেই বসে থাকে এক চৈক্য আয়নার মতো কম্পিউটারের দিকে। কিবোর্ড দিয়ে প্রতিটি অক্ষর অনায়াসে লিখে ফেলেন। অফিসে কবি ছাড়া আর কেউ তেমন কলম ব্যবহার করেন না। কবির অফিসের প্রত্যেকেই লেখক, কিন্তু তাদের হাতে কলম নেই। তারপরের প্রশ্ন আমরা 4 দাগে চলে যাই। 4 দাগের প্রশ্নগুলি দেখে নিই। 4 দাগে বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কমপক্ষে 150টি শব্দে। তো নিচের প্রশ্নের উত্তরগুলি দেখে নিচ্ছি আমরা। নিচের প্রশ্নে কি বলা হয়েছে? তো নিচের প্রশ্নটি দেওয়া নাই, উত্তর আছে, তোমরা অবশ্যই দেখে নেবে প্রশ্নটি হয়তো টাইপ করতে ভুল হয়েছে, তোমরা অবশ্যই প্রশ্নটি দেখে নেবে। প্রশ্নটির দাগ নম্বর আমি বলে দিচ্ছি, 4-এর 1 দাগ হবে হয়তো। 4-এর 1 দাগের প্রশ্ন এটা। তো 4-এর 1 দাগের প্রশ্নের উত্তরটি আমরা আলোচনা করছি। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছেন। মেসো গল্পটি পড়ে লেখার প্রশংসা করেন এবং গল্পটি সন্ধ্যা দ্বারা পবিত্র পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে কথা দেন। তারপর তপনের লেখা গল্প একটি পত্রিকায় ছেপে বের হবে, এরকম চমকপ্রদ ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছিল। তপন একজন অল্পবয়স্ক কিশোর লেখকেরা যে সাধারণ পৃথিবীর মানুষ তা সে বিশ্বাস করত না। তার লেখক মেসোকে স্বচক্ষে দেখতে তপনের ভ্রান্ত ধারণাটা যায়। তারপর সে নিজেও গল্প লেখার উৎসাহ পায়। তিনি তার সিঁড়ি ঘরে বসে সে একটি আস্ত গল্প লিখে ফেলে। গল্পটি পড়ে তপনের মেসো লেখার প্রশংসা করেন এবং নিজের থেকে গল্পটা নিয়ে যান। অবশেষে সন্ধ্যা তারার পত্রিকায় গল্প ছেপে বের হয়। এই ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। তারপরে 4-এর 2 দাগের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। 4-এর 2 দাগের প্রশ্নে কি লেখা আছে? তো এটি 4-এর 1 দাগের প্রশ্ন, নাম্বারিং করা আছে। তো তোমরা দেখে নাও কোনটা কত নম্বরের প্রশ্ন। আমি প্রশ্নটি পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্ন থেকে মিলিয়ে নেবে। তো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসারে বুঝিয়ে দাও। তো এর উত্তরটি হচ্ছে, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপন তার লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছিলেন। মেসো গল্পটি পড়ে লেখার প্রশংসা করেন। তো এটি সেই প্রশ্নেরই অ্যান্সার। তো তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি দেখে নাও।
তো এর আগের প্রশ্নের উত্তরটি এটাই আছে, একই আছে, তো সেটা টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা অবশ্যই এটিকে সঠিক করে নেবে। তো এবার 4-এর 2 দাগের প্রশ্ন আমি আলোচনা করছি, আর সেই 1 দাগের প্রশ্নে যথাযথ সময় নষ্ট না করে 4-এর 2 দাগের প্রশ্ন আমরা আলোচনা করছি। তো 4-এর 2 দাগের প্রশ্নে বলা হয়েছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আবাহন ধ্বনিত হয়েছে কেন? তো উত্তরটি এবার আমরা দেখে নিচ্ছি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষের জল-ই পাষাণ হয়ে আছে কাব্য সংকলন থেকে গৃহীত হয়েছে। আলোচ্য কবিতার প্রেক্ষাপটে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত অসহায় মানুষের জীবন সংগ্রামের কথা। বিপদ তাদেরকে ঘিরে ফেলেছে, তাদের বায়ে গিরিখাত, ডান দিকে ধস, তারপরে বলা হয়েছে মাথায় বোমারু বিমান এবং পথ চলতে বাধার সৃষ্টি করে হিমানির বাঁধ। এহেন বিপর্যয়ে বেঁধে আছে না মরে গেছে। এই রকম বিপদ সংকুল পরিস্থিতিতে যা করা উচিত এরাও তাই করেছে। যে কজন বেঁচে আছে তার দিনে কারো মাথা গজার জায়গা নেই, কারণ যুদ্ধের ফলে তাদের ঘরের ছাউনি উড়ে গেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশুদের সব দেখে তারা ভাবে যে হয়তো তারাও এবার মরে যাবে। বাঁচার শেষ ইচ্ছেটুকু নিয়ে অসহায় মানুষজন একে অপরের হাত ধরে বিশেষ পরিচিতিহীন এই সব মনুষ্য ইতিহাসের ব্রাত্য, এদের কথা ভাবার মতো কেউ নেই। আবার চারিদিকে মৃত্যু ছায়া দেখে এরা বুঝে উঠতে পারে না যে পৃথিবী আদৌ যা করা উচিত এরা তাই করেছে। যে কয়েকজন বেঁচে আছে তারা একে অপরের হাত ধরে সঙ্গবদ্ধভাবে বাঁচার শপথ নেয়। জীবন যখন সংকটাপন্ন তখন ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার জীবনের একমাত্র মন্ত্র হয়ে দাঁড়ায়। আলোচ্য কবিতাতে দুবার সেই কথার পুনরাবৃত্তি ঘটেছে, আয় আরো বেঁধে থাকি। অতএব বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে এই কবিতার নামকরণ সার্থক হয়েছে একথা নিঃসন্দেহে বলা যায়। তারপরে এবার 4-এর 3 দাগের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। 4-এর 3 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? 4-এর 3 দাগের প্রশ্নে বলা হয়েছে, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতায় অনুসরণের আলোচনা করো। তো উত্তরটি এবার আমরা দেখে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার যে তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলো আফ্রিকাকে জাতির উদ্দেশ্যে আক্রমণ করেছিল, তার উদ্দেশ্যে আলোচ্য লাইনটি আদিম আফ্রিকার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে। চিরচিহ্ন এর ঘটনা সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তি আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করেছিল। ক্ষমতা লোভী দল নির্মাণ অত্যাচারী চালাতো আফ্রিকার আদিম মানুষদের ওপর। সেই সব তথাকথিত সভ্য মানুষদের বর্বরতা আর অমানুষিক অত্যাচারের ক্ষত বিক্ষত হলো আফ্রিকার মানুষ। তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হলো আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতো তারা নিচে সেই
জুতো তার নিচে সেই বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন রূপে কালো ছাপ ফেলে রাখলো আফ্রিকার অপমানিত ইতিহাসে। তারপরে এবার 4 দাগের প্রশ্নটি এবার আমরা আলোচনা করে নিচ্ছি। তো 4 দাগের প্রশ্নে বলা হয়েছে, জন্ম নিল ফাউন্টেন পেন, হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। তো এর উত্তরটি হচ্ছে ফাউন্টেন পেনের বাংলা নাম, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। ফাউন্টেন পেনের বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম। তো বাংলা নামকরণ শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। তারপর নিচের দিকে দেখে নিচ্ছি আমরা জন্ম ইতিহাস। হেডিং করবে তোমরা জন্ম ইতিহাস হেডিং করার পর, পণ্ডিতদের মতে কলমে দুনিয়ার সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন, কিন্তু এর জন্ম ইতিহাসটি বেশ চমকপ্রদ। আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়াটারম্যান তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। তারপরে এবার হেডলাইন আবার করবে, নতুন হেডলাইন চুক্তিপত্র সয়। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছুটা লেখা হয়েছে। এমন সময় দোয়াত হঠাৎ উপর কাগজে পড়ে গেল, ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী সই সাবুত শেষ করে চুক্তিপত্র পাকা করে গেছেন। তারপরে হেডিং তোমরা করবে নতুন হেডিং প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই ঘটনায় বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন এর একটা বিহিত করতেই হবে, অর্থাৎ এমন একটা পদ্ধতি খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। তারপর আবিষ্কার করলেন ফাউন্টেনের পেন। তারপরে হেডিং আমরা দেখে নিচ্ছি, তারপরে নতুন হেডিং নব্য যুগের প্রতিষ্ঠা। দোয়াতের যুগের অবসান ঘটিয়ে কালক্রমে এই ফাউন্টেন পেন লেখালেখির নব্য যুগের প্রতিষ্ঠা ঘটালো। তারপরের প্রশ্ন 4-5 দাগের প্রশ্ন এবার আমরা দেখে নিচ্ছি। 4-5 দাগের প্রশ্ন আমরা আলোচনা করছি। দাগটি পড়ে গেল। তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো? তারপর কি পরিণতি ঘটল? তো উত্তরটি এবার আমরা আলোচনা করছি। তারপর কথাটির অর্থ পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি বিপ্লবের আহ্বানে ঘর ছেড়েছিলেন। কবির প্রিয়তমা অপেক্ষা করছিলেন যে একদিন কবি ফিরে আসবেন, কিন্তু অপেক্ষা প্রহর শেষ হয় না। বৃষ্টির জলে এক সময় ধুয়ে যায় কবির পায়ের ছাপ, রাস্তা ঢেকে যায় ঘাসে। বছরের পর বছর এভাবে কেটে যাওয়ার পর এক সময় যুদ্ধ শুরু হয়। তারপর কথাটির দ্বারা শুরুর সময়টিকেই বোঝানো হয়েছে। তারপরে হেডিং করবে যুদ্ধের প্রভাব। যখন যুদ্ধ শুরু হয় সে যুদ্ধে আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরাও সে হত্যা লীলা
থেকে রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে। যে সব দেবতা মন্দিরের ধ্যানমগ্ন ছিল হাজার হাজার বছর ধরে, তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। অর্থাৎ ধ্বংস আর বিশ্বাসের ফাটল ঘটে। এই সঙ্গে কবি ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংস স্তূপে, কাঠ কয়লা, দমরানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথায় যেন ধ্বংসের প্রতীক হয়ে উকি দেয়। আর রক্তে কালো দাগ হলো সেই হত্যালীলা ও ধ্বংস স্তূপের প্রমাণস্বরূপ। এভাবেই যুদ্ধ আসে সর্বগ্রাসী চিত্র নিয়ে। তারপরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি 5 দাগ। 5 দাগে কি বলা হয়েছে? 5 দাগে বলা হয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। তো 5-এর 1 দাগে বলা হয়েছে অনুসর্গ হলো এক প্রকার। 5-এর 1 দাগে বলা হয়েছে অনুসর্গ হলো এক প্রকার বিশেষ্য পদ। অনুসর্গ হলো এক প্রকার ক দাগের বিশেষ্য পদ, খ দাগে বিশেষণ পদ, গ দাগে সর্বনাম পদ এবং ঘ দাগে বলা হয়েছে অব্যয় পদ। তো সঠিক উত্তরটি হবে ঘ দাগ, অব্যয় পদ। তারপরে 5-এর 2 দাগের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি বিভক্ত কখনোই লুপ্ত হয় না। ক দাগে অপশানে দেওয়া আছে কর্মকারকে, খ দাগের অপশানে দেওয়া আছে করণকারকে, গ দাগের অপশানে দেওয়া আছে সম্বন্ধ পদে এবং ঘ দাগের অপশানে দেওয়া আছে কর্তৃকারকে। সঠিক উত্তরটি হবে ক দাগ, কর্মকারকে। তারপরে 5-এর 3 দাগের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। 5-এর 3 দাগে বলা হয়েছে নির্দেশকের একটি উদাহরণ হলো। ক দাগের অপশানে দেওয়া আছে হইতে, খ দাগে কর্তৃক, গ দাগে জন্য এবং ঘ দাগে গুলি। তো সঠিক উত্তরটি হবে গুলি, ঘ দাগ। 5-এর 3-এর ঘ দাগ সঠিক উত্তরটি। তারপরে প্রশ্ন আমরা দেখে নিচ্ছি 6 নম্বরের প্রশ্ন। তো 6 নম্বরে বলা হয়েছে বঙ্গানুবাদ করো। তো এই ইংরেজিতে দেওয়া হয়েছে, এটাকে বাংলায় বঙ্গানুবাদ করতে বলা হয়েছে। তো বাংলায় বঙ্গানুবাদ কিভাবে করবে তোমরা? তো বাংলায় বঙ্গানুবাদ করে আমি বলে দিচ্ছি। বাংলায় বঙ্গানুবাদে করা হয়েছে গৃহ হলো ছাত্রছাত্রীদের প্রথম বিদ্যালয়, যেখানে শিশুরা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। শিশু দেখে শুনে এবং সেখানেই তার প্রথম শিক্ষা শুরু করে। গৃহ হলো এমন এক স্থান যেখানে শিশুদের চরিত্র গঠন হয়। উন্নত মানের পরিবার সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে। তো এই হলো ক্লাস 10 এর বাংলা প্রশ্ন উত্তর। তো বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর। তো তোমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে, যাতে এর পরবর্তী পার্টের ভিডিওগুলি এবং অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলি তোমরা অবশ্যই পেয়ে থাকো এবং সবচেয়ে প্রথমে পেয়ে থাকো। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগছে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল নোটিফিকেশান অন করে নেবে, যাতে তোমার কাছে সর্বপ্রথমে ভিডিওটি চলে যায়। এবং যত পারো শেয়ার করবে, যাতে এটিতে যারা লাভান্বিত হয় তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি পৌঁছে যায়। তো তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।